জয় আমির কবরে শায়িত হবার সাথে সাথে তাকে সর্বাধিক ভালোবাসা ও ঘৃণাকারী দুজন হাসপাতালের বেডে শায়িত হল। মাহেজাবিনকে রিমি ও কবির টেনেটুনে জোরপূর্বক ভর্তি করাল। রিমির কত অভিমান জমেছে তা জানে আরমিন। সেই অভিমান নাকের ডগায় রেখে রিমি অভিযোগ করে, একাটাবার আমায় অন্তত বলতে পারতেন আপনার পেটে সন্তান। এটুকু বিশ্বাস করা যায় না, না? আমি খুব খারাপ মহিলা, হ্যাঁ? আপনার এইটুকু ব্যাপার জানার যোগ্যতা আর অধিকার নেই আমার। মাহেজাবিন রিমির হাত দুটো হাতের মুঠোয় জড়িয়ে ধরল। রিমি, রিমি, শুনুন আমার কথা। আপনি পতিভক্তা, সরলা নারী। যদি ফাঁস হয়ে যেত এ কথা। জানেন এই ভয় কতরাত রবের কাছে কেঁদেছি আমার পেটটা যেন উঁচু অবধি না হয়, আমার যেন বমি না হয়, আমি যেন ফুরবল না হই যতদিন পাপীরা বন্দিত্বে না যাচ্ছে। রিমি কেঁদে ফেলল। দিন কয়েক অবজারভেশনের পর ডাক্তারেরা হামজার শারীরিক ও মানসিক অবস্থার একটি লম্বা ফিরিস্তি দিলেন। অ্যাক্সিডেন্টের ফলে হামজার মেরুদণ্ডের স্পাইনাল কর্ডে যে ভয়াবহ ক্ষতিটা হয়েছিল, তাতে হামজার শরীর ধীরে ধীরে প্যারালাইজেশনে যাচ্ছিল। কিন্তু এর মাঝে তার মস্তিষ্ক অসহনীয় পর্যায়ে নিউরোজেনিক শক পেয়েছে। তাতে প্রথমে ব্লাড প্রেশার লো হয়েছে, সেক্ষেত্রে মস্তিষ্ক ও স্নায়ুরজুতে অক্সিজেন যাতায়াত কমেছে। কর্টিসলের মাত্রা বাড়ায় নিউরোটক্সিক কন্ডিশন তৈরি হয়ে স্নায়ু সংযোগ নষ্ট হয়ে গেছে পুরোপুরি। তাদের অবজারভেশন তাদেরকে হামজার মোটর নিউরন ধ্বংসের বার্তাও দিয়েছে। এসব বর্ণনা রোগীর লোককে দেয়া হয় না। তারা বড়জোর সবাইকে জানিয়ে হামজাকে তার জীবনের সবচেয়ে অনাকাঙ্ক্ষিত একটি বস্তুর সাথে জুড়ে দিতে পারে। সেটা হলো হুইল চেয়ার, যেখানে হামজা এক জীবন পক্ষাঘাতে কাটাবে। কিন্তু হামজাকে কোনো উপায়ে এই সাজা কবুল করানো যাবে? সে তো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সে ফাঁসিতে ঝুলে পড়বে। এক জীবন পঙ্গু হয়ে সে বাঁচবে না, জয়কে ছাড়া বাঁচবে না। সে যে ক্ষমতা প্রতিপত্তির পেছনে নিজেকে ক্ষয় করেছে, তা হারিয়ে সে বাঁচবে না। তার কাছে না বাঁচার অসংখ্য কারণ থাকতে সে বেঁচে থেকে ভয়াবহ জীবন পার করার মতো উন্মাদ নয়। সপ্তাহখানেক পর হাসপাতালে কবির এসেছি মাহেজাবিনের কাছে। তুলি ওই তো মেঝের ওপর বসে আছে দেয়ালে হেলান দিয়ে। কোয়েলের সাহস নেই মায়ের কাছে গিয়ে আহ্লাদ করার, তার কথা শোনার, সাথে খেলার, আহ্লাদ দেখার একটা লোক আজ কয়টা দিন ফাঁকিবাজি করছে খুব। হাসপাতালের বারান্দায় আজ কতগুলো দিন ধরে অপেক্ষা করে সে রোজ। জয়টা কি পরিমাণ বেয়াদব হয়েছে ভাবা যায়। বড় মামা হাসপাতালে, আরমিন মামনি হাসপাতালে, অথচ বেয়াদব জয় একটাবার এলো না দেখতে। তার মায়ের মেজাজটা এত খারাপ হয়েছে, যেন কোয়েলকে চেনেই না। আজ কয়টা দিন কবির মামা তাকে খাওয়ায়, কবির মামার কাছেই সে থাকছে। জয়ের কথা মনে পড়লে সে কবির মামার গলা জড়িয়ে ধরে জিজ্ঞেস করছে জয়ের কথা। কবির মামা যে খুব ভালো কিছু করছে তা না, শুধু চেয়ে থাকছে কোয়েলের দিকে, মুখে একটুও হাসি নেই, কেমন চোখ দুটো লাল হয়ে যায়, যেন কাঁদবে। মায়ের কাছে যেতে ভয় লাগে, কর্কশভাবে তাড়িয়ে দেয়, একা থাকতে চায়। কোয়েল খুব কষ্টে আছে। তার মনে আছে সেদিন সে জয়কে উঠিয়ে নিয়ে কিছু মানুষকে চলে যেতে দেখেছে। কোথায় নিয়ে গেছিল সেটা জানা হয়নি। মায়ের কাছে জিজ্ঞেস করার অবস্থা নেই। তুলিকে দেখতে পাগলিনী লাগে। সে খায় না কিছু, মাথায় তেলচিরুনি পড়েনি বহুদিন, যেন শরীরের দুধালোতা রঙে আলকাতরার ছোপ পড়েছে। সে একটি নোংরা বাপের অবৈধ মেয়ে। মানুষ হয়েছে বাপের সৎ মায়ের কাছে। ছোট বোনের মতো একটা তরু ছিল, চলে গেছে। বিয়ে হয়েছিল এক নষ্ট পুরুষের সাথে। তাকে তার ভাইয়ের মতো দেখতে হামজা খুন করেছে। তার বাপের বোনের ছেলে, আত্মীয় বলতে একটা জয় ছিল,
তাকে তুলি সপ্তাহখানেক আগে চারপায়া পালকিতে চড়ে পালাতে দেখেছে। সবাই কি তুলির দায়ভার উঠানোর ভয় এভাবে পালিয়ে যাচ্ছে? তার এখন এই মহাবিশ্বে কেউ নেই আর। সে একজনের আছে, তার মেয়ের মাসে। কিন্তু তার সাধ্যি নেই সেই মেয়ের ক্ষুধা নিবারণে এক ছটাক দুধ কিনে পান করানোর। কোয়েলকে ডেকে নিয়ে মাহেজাবিন কোলে বসায়। প্রগাঢ় স্নেহে দুটো সিক্ত চুমু খায়, মাথায় হাত বুলায়। এক এতিম শিশুকন্যা, ঠিক তারই মতো, যার দুনিয়ায় আপন বলতে এক অসহায় মা ছাড়া কেউ নেই। কবিরটা থুতনি বুকের সাথে ঠেকিয়ে খুব কাঁদল অন্তুর কাছে। ছেলে মানুষের কান্না অদ্ভুত এক দৃশ্য। অন্তুর মায়া হয়। এক পাপিষ্ঠর জন্য এক যুবকের এই বুকভাঙা কান্নায় সে অবাক হয়। অদ্ভুত অনুভূতি হয় তার। আমারে ক্ষমা করে দিয়েন, ভাবি। আমি সেই দিন জাইনলে আপনারে সাথে করে নিয়ে মেলাদূর পালাইতাম। আপনারে ওই বাড়ি তো রাখে যাইতাম না। আরও কত পাপ করছি, আমারে ক্ষমা কইরেন। আমার কত ভুল হইছে, কত অকাম না বুঝেই করছি, কষ্ট দিছি আপনারে। আপনি যা উল্লেখ করছেন সেগুলো আমার কাছে কোনো অপরাধ নয়। আপনি এটাই বা কেন ভাবছেন সেদিন আমি যেতাম আপনার সাথে? কোথায় যেতাম? কাদের সাথে? আপনাদের পথে চলে সুরক্ষিত থাকার লোভ আমার ছিল কবে? একটা কথা বলুন তো। কবির মাথা তোলে। আপনাদের মনে হয় আমি নিজের সাথে ঘটা অন্যায় মাথায় তুলে রেখে প্রতিশোধের নেশায় এত কিছু করলাম? কবিরের কাছে জবাব নেই। মাহেজাবিন মলিন হাসে, আনমনে, নিজ মনে বলে, আমি যেদিন বড় ঘরের বাচ্চাদেরকে দেখেছি, আমি একজন মুরসালিন মহানকে দেখেছি, আমার জীবন ও পরিস্থিতির ওপর থাকা সমস্ত ক্ষোভ পানি হয়ে গেছে। ধৈর্য বেড়ে অসীম হবার পথে। আমি এক এমন পুরুষকে দেখেছি, যার জীবনের ত্যাগতিতিক্ষা, আদর্শ ও হারানোর সামনে আমার জীবনের ক্ষয় নেহাত তুচ্ছ। ওদেরকে দেখার পর থেকে আমি আর প্রতিশোধের কথা ভাবার ফুরসত পাইনি লজ্জায়। ছোট ছোট শিশুদের জীবনে যারা এমন দুর্ভোগ আনতে পারে, সেই তুলনায় আমার সাথে তারা কী বা এমন করেছে? আমি আপনার বড় ভাইদের কাছে কৃতজ্ঞ, আমাকে তুলনামূলক এত শান্তির জীবন দেবার জন্য। মুমতাহিনার তুলনায় আমি ভাগ্যবতী, মুরসালিন মহানের তুলনায়, তরুরূপকথা আপা আর ছোট বাচ্চাদের তুলনায় আমার এরপরেও জীবনের প্রতি ক্ষোভ থাকলে আমি অকৃতজ্ঞদের দলে পড়ে যাব। আমার রব আমাকে অবশ্যই ভালোবাসেন। আমি কিছুই হারাইনি। তিনি যা আমানত আমায় দিয়েছিলেন, তিনিই কেড়ে নিয়েছেন। কিছুই তো আমার নয়। কবির মাথা তুললি না অনুতাপ ও দুঃখে ব্যাকুল হয়ে পাগলের মতো বারবার ফুপিয়ে নাক টানতে লাগল, জয় ভাই মুরসালিন মহানরে মারে নাই। আর বাচ্চাদেরকে? ওদেরকেও কি মারেনি সে? মাহেজাবিন যেন একটু সপ্রতিভ হয়। আহাদরে জয় ভাই মারছে, সাথে আরও কোয়েডারে বাকি বাচ্চা গড়ে এমপির কাছে দেয়া হয়েছিল। ওরা এখন গুম হইয়া গেছে। নাই আর। মাহেজাবিন চোখ বোঝে। মৃত মানুষটার ব্যাপারে আর ঘৃণিত সত্য শোনার শক্তি তার নেই। সে সত্যিই অনেক চেষ্টা করেছে জয় আমিরকে ক্ষমা করার। সে ব্যর্থ। বারবার যখন নিজের সাথে ঘটা সকল অন্যায়ের জন্য সাফ মনে জয় আমিরকে ক্ষমা করে দিতে সফল হয়েছে, তখন তার এই পাপগুলো এসে তার চেয়েও বেশি ঘেন্না জড়ো করেছে বুকের ভেতরে। সে হাত উঁচিয়ে ধরে থামায় কবিরকে। কবির মুখটা নুইয়ে অপরাধী হয়ে বসে রইল। মাহেজাবিনের ভেতর থেকে ব্যথা সামান্য ঝাপসা হয়। কবির তার ওপর যেন শুরু থেকে সদয় ছিল। তার মায়া হয় কবিরের ওপর। ইচ্ছে করে সান্ত্বনা দিতে, কিন্তু সে পারে না। তার মুখটা অন্তরের মতো নয়। নারকেল ভালো উদাহরণ তার ক্ষেত্রে। সে মৃদু স্বরে জিজ্ঞেস করে, তার পাপ নিয়ে আপনার এত অপরাধবোধ?
কে আপনি? জয় আমিরের বন্ধু, সঙ্গী, আত্মার সম্পর্ক? কে? কেমন করে মাথা নাড়ে কবির। জানা নাই, আমার জানা নাই। কবির আবার কেমন কাতর হয়ে পড়ল এই প্রশ্নে। মাহেজাবিন তখন এক প্রশ্ন রাখে, আপনি বিয়ে করেছেন কবির ভাই? কবির তাকায় অন্তর দিকে, নিজেকে সামলায়। তার বুকে শান্তি আনে অন্তর ডাক। সে তাচ্ছিল্য করে ব্যথিত হাসে, যে বিয়ে দিবে সেই তো ফাঁকি দিয়ে পালাইছে। তার ঘরোয়ালি হিসেবে আমি যদি দায়িত্বখানা নিই? কবির বিশ্বাস করতে পারে না। তার আধভেজা চোখ দুটো বিস্ময় ও প্রশান্তি উল্লাসে চিকমিক করে ওঠে। মাহেজাবিন বলে, একজন সুন্দরী অসহায় কনে আছে আমার হাতে। তার আছে তার চেয়েও সুন্দরী নিষ্পাপ এক শিশু মেয়ে। বলুন, কবুল? কবির বিভ্রান্ত হয়, কথা বলতে পারে না। তার বুক কাঁপে দুরু দুরু করে। মাহেজাবিন তুলির দিকে ইশারা করে, দেখুন তো পছন্দ হয়? কবির এক নজর তুলিকে দেখে তার অস্থির লাগে। পাটোয়ারি বাড়ির মেয়ে, সবসময় সমীহের নজরে দেখা নারীকে সে হবু স্ত্রীর চোখে দেখতে গিয়ে থতমত খায়। সেই লোক আপনাকেও বিয়ে দিতে চেয়েছিল, তাকেও। সে তো ভালো লোক ছিল না, ছিল এক নম্বরের সুযোগ সন্ধানী। সুযোগ বুঝে ওয়াদা ছেড়ে ছুড়েই পালিয়েছে। কবির মাথা নত করে। মাহেজাবিন খুব সামান্য হাসে, মাথা যদি সম্মতিতে নত হল, তো আমি আপনার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব কবির ভাই। কবির আপ্লুত হয়ে ছটফট করে ওঠে। নিজের মুখচোখে দুই হাত বুলায় অপ্রস্তুতিতে। কোয়েল বুঝতে না পেরে একবার কবির মামা আবার মামুনির দিকে চায়। কবির শুধায়, কোথায় যাবেন আপনি হাসপাতাল থেকে? মাহেজাবিন কিছুক্ষণ চুপ থেকে বলে, একটা উপকার করুন আমার। এর কোনো দাম দিতে পারব না, কিন্তু আমার কাছে কিছু নেই। লজ্জা দিতেছেন অধমরে? মাহেজাবিন মাথা নাড়ে, রৌফ কায়সারকে একটা খবর দেবেন, সে যেন একটু দেখা করে আমার সঙ্গে। কবির জিজ্ঞেস করে না, কেন? চুপচাপ সম্মতিতে মাথা দুলায়। অন্তু তুলি ও রিমিকে ডেকে নেয়। কবির তাতে আরো দ্রুত দূরে সরে গেল। তার অদ্ভুত রকমের অস্থির লাগছে। তার একবার এক্ষুনি কবরস্থানে যাওয়া দরকার। তার বিয়ের কথা চলছে, বিয়ের ঘটক যে লোকের ঘরোয়ালি, তার কাছে একটু ক্ষোভ ঝাড়া দরকার। অন্তুর পেছনে এমপির গোটা পার্টি পড়ে আছে। এখন সে পুরস্কারঘোষিত নিখোঁজ ছাগলের মতো। যে যেখানে পাবে পুরস্কারের লোভে শিকার ধরে নিয়ে দিয়ে সম্মানই আদায় করবে। বাপ্পির লোক হাসপাতালে আসেনি, তার কারণ হামজাকে পাহারা দিতে পুলিশ মোতায়েন রয়েছে হাসপাতালে। সাথে কবির নিজেদের গোটা দলবল আশাপাশে ভিড়িয়ে রেখেছে। হামলা হলে হাসপাতালে একটি সংঘর্ষ নিশ্চিত হবে। পাটোয়ারি বাড়ি হামজার নামে, যৌথ মালিকানায় কেউ নেই। সুতরাং আইনতভাবে তার বাড়িটি সরকারিভাবে বাজেয়াপ্ত হবার কথা। কিন্তু হলো যেটা, হামজা যে বাড়ির ব্যবসায়িক গোডাউনে টর্চার সেলের মতো জাহান্নাম খুলে রেখেছিল, সেই বিষয়টি চাপা দেয়া হল। হামজা দলীয় কর্মী। তার বাড়িতে এমন কিছু রয়েছে, ঘটেছে, এটা সরাসরি জানতে দিল জনগণের ভেতরে ক্ষোভ পয়দা হবে, বিষয়টা খুব খারাপ হবে। হাজার হোক হামজা সরকারি দলের কর্মী, তার কর্মের ক্রেডিট দলের নামে যায়। সুতরাং ওটা ইস্পাতলোহার গোডাউন হিসেবে রয়ে গেল। কিন্তু হামজার অপরাধ, এবং সেটা একটাই, এমপির খুন। নয়তো বাকিগুলো ধরা হতো না। বাড়ির মালিকানায় কেবল সে আছে, তাই পাটোয়ারি বাড়িটাকে সিলগালা করা হলো।
আইনত অনুমতি যদি পায় কখনো, তবে ওখানে কেউ বসবাস করতে পারবে। হামজার চিকিৎসার জন্য ওয়ার্কশপের কাঁচামাল খুব সুলভ মূল্যে বিক্রি করল রিমি। লাভ হল না কিছুই। থেরাপি মনের সান্ত্বনা বই কিছু নয়। মস্তিষ্কের ওপর হাত ঘুরানো মুশকিল। হামজার স্পাইনাল কর্ড পুরোপুরি ধ্বংস। জীবনমৃত হয়ে উঠল হামজা। দেখলে মনে হয় না সে জীবিত আছে। চলমান জগতের সঙ্গে মানসিক ও শারীরিকভাবে সকল সংযোগ বিচ্ছিন্ন করে সে চলে গেছে সাবকনস্য শ্রেণমে। রিমির বাড়ি থেকে লোক এলো এতদিন পর। মেয়েকে তারা ত্যাগ করেছিল। যখন হামজার প্রতিপত্তি বাড়ছিল, কিন্তু তা রিমির বাপচাচাদের কাজে লাগেনি, তখন মাঝহার কতবার বলেছে রিমিকে তালাক দিয়ে চলে আসতে। রিমি যায়নি। তার স্বামী কোনো স্বার্থ হাসিলের হাতিয়ার নয় এটা বলে অপমান করে তাড়িয়েছে। হামজা সচল থাকা অবস্থায় সাহস ছিল না ও বাড়ির কেউ রিমিকে ছাড়িয়ে নিয়ে যায়। এমনকি মাঝহারের মৃত্যুর পরেও না। মাঝহার ও ঝন্টু সাহেব মরার পরেও সাহস হয়নি সরাসরি দুই ভাইয়ের ওপর আঙুল তোলার। কিন্তু এখন হামজার দিন ফুরিয়েছে, তারা রিমিকে ছাড়িয়ে নিতে এলো। হামজার সামনেই রিমির বাবা দাঁড়িয়ে বলল, তোরে বিয়ে দিয়ে দেয়া মানে বিক্রি করা রে? চল, হুহুত হইছে। এক মরার ঘর করার জন্য পড়ে থাকবি? আর তার ঘরই বা কই? সরকারে তো সিল মারছে সেইখানেও। এই হাসপাতালে দাসীর মতন পড়ে থাকবি? আমার সাথে চল। এই বয়সে এই সর্বনাশ, কেন মেয়ে কি আমি খেলা খেলতে জন্ম দিছি? আর কিসের আশায় পড়ে থাকবি? একটা সন্তান হইব না, না খেয়ে মরা লাগবে। খুব বড় বড় কথা বললেন আজ রিমির বাবা। হামজা এতগুলো দিনে চলমান পরিবেশের কোনো কিছুতে মনোযোগ দেয়নি। জয় আর নেই, এই কথাটা নিজেকে বিশ্বাস করানোর ব্যস্ততায় আর কোথাও মনোযোগ দেওয়ার ফুরসত পায়নি। আজ আর চোখে রিমির দিকে খেয়াল করে। তার চোখে রিমিকে আটকে রাখার প্রয়াস নেই, অধিপত্য নেই, শুধু নির্বাক এক পক্ষাঘাতগ্রস্ত হিসেবে সে ফুরবল চোখ দুটো তুলে রিমির প্রতিক্রিয়া খেয়াল করতে চাইল। রিমি বলে, আব্বু, আপনি আমার স্বামীর ব্যাপারে কথা বলছেন। সে অসুস্থ, মৃত নয়। আর আমি তার সঙ্গে পালিয়ে আসিনি, আপনারা বিয়ে করিয়ে সঙ্গে দিয়েছিলেন। এরপর তার সঙ্গে থাকাটাই আমার জীবন। সেই সঙ্গে ঘর থাকুক ন। যদি কোনো দরকারে আপনার কাছে যাই, ফিরিয়ে দেবেন না এইটুকুই অনুরোধ। যেমন তার স্ত্রী আমি, আপনার মেয়েও। আপনাদের পার্টিতে কি হয়েছে তা মনে না রেখে মনে করুন না যে আপনার মেয়ের জামাই অসুস্থ। সে সুস্থ হোক, তারপর না হয় তার অপরাধ হিসেব করব। রিমি বাবা মেয়েকে ধরে কেঁদে ফেললেন। তিনি 17 বছর বয়স্কা ছোট্ট মেয়েকে এই রাক্ষসের কাছে বিক্রি করেছিলেন ক্ষমতার স্বার্থে, আজ এমনটাই উপলব্ধি হল তার। আজ মেয়ে নারী হয়েছে, বড় হয়েছে, ভারী কথা শিখে গেছে। কিন্তু হারিয়ে গেছে জীবনের সকল চাঞ্চল্য আর রং। পরনের শাড়িটা মলিন, মুখটায় যেন বার্ধক্য এসে জমেছে। বয়স এখনো 23 পেরোয়নি। এর দায় কার? তার নিজের সিংহভাগ। মেয়ের কাছে বড় লজ্জিত হয়ে বুকে ব্যথা নিয়ে ফিরে গেলেন তিনি। হামজার আজ তার আবার মরার শখ জাগে। তার মনে হল রিমির সাথে সে জুলুম করেছে, কিন্তু কি জুলুম? সে তো এমনই। তা মানতে পারল না কেন রিমি? রিমির কাছে সে ক্ষমা চাইবে? কি বলে ক্ষমা চাইবে? সে তো অপরাধ করেনি। তার পথটাই ছিল ওটা। সে যা করেছে সেটাই তার কাজ ও নীতি রাজনীতি। দোষ রিমির। সে কেন আর্মিনের মতাদর্শে লালিত হতে গেছে? এম ড্যাশ রৌফ কায়সারের কাছে মাহেজাবিন নিরাপত্তা চাইল।
দিনাজপুর থাকার নিরাপত্তা। থার্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা সে দিতে পারেনি। মনোয়ারা রহমানের কাছে গর্ভাবস্থাকালীন সংকটে অনুপস্থিতির আবেদন ও রিপোর্ট জমা দেবার পর মনোয়ারা রহমান কনসিডার করলেন। গোটা ভার্সিটি ও অঞ্চল থমকে গেছিল জয় আমিরের মৃত্যুর সংবাদে। কেউ কেউ লাশ দেখতে না পাবার আফসোসে গুম রইল। এ নিয়ে ভার্সিটি প্রাঙ্গণে মৃদু ক্ষোভ বইল, লাশ কেন ঘোড়াহাটেই দাফন করে শুধু খবর আনা হয়েছে। জয় আমিরের কি আছে ঘোড়াহাটে? সব তো বাঁশের হাট আর বিশ্ববিদ্যালয়ে তার। বিশ্ববিদ্যালয়ের অধিকার ছিল জয় আমিরের ওপর। পরীক্ষা দেবার অনুমতি পেল মাহেজাবিন। পড়ালেখার খরচ ও এতগুলো পেট চালাতে মাহেজাবিনের উপার্জন দরকার। সব ব্যবস্থা না করে মা ও ভাবিকে দিনাজপুর আনা যায় না। নিজের জন্য তখন দামি ওষুধের ফর্দ লিখে দিয়েছে ডাক্তার। সেই প্রেসক্রিপশন কোথাও হারিয়ে ফেলল সে। ওষুধ কেনার পয়সা নেই, প্রেসক্রিপশনের কি কাজ? দিনাজপুর থাকা তখন বাঘের খাঁচায় মুরগির মতো। রৌফ কায়সার কতটুকু নিরাপত্তা দিতে পারে তাকে? স্বল্প পরিচয়, এছাড়া একজন সরকারি কর্মকর্তার কাছে ব্যক্তিগত নিরাপত্তা আশা করাটা বেমানান। আমজাদ সাহেবের বাড়ির পেছনে 1 কাঠা জমি পড়ে আছে এখনো, ছোট কস্তুরীর খাল হিসেবে। ওটুকু বিক্রির সিদ্ধান্ত নিয়ে অন্তু কুষ্টিয়া যাবার প্রস্তুতি নেয়। অনুমতি সাপেক্ষে পাটোয়ারি বাড়িতে শেষবারের মতো ঢুকেছিল সে সেদিন। শুকনো রক্তে জড়ানো ড্রয়িং স্পেস পেরিয়ে অন্তু সোজা সিঁড়ি বেয়ে ছাদে উঠে যায়। আকাশ একটু মেঘলা, বাতাস বইছে খুব। তাতে ধারণা করা যায় বৃষ্টি নাও আসতে পারে। মালিক নেই আজ কতগুলো দিন। তবু গুনলে কবুতর সংখ্যায় বেশি পাওয়া যাবে। এমনটা হতো। জয়ের কেনা কবুতর উড়াউড়ি শেষে সাথে নতুন কবুতর নিয়ে আসত। কারণ কবুতররা জেনে গেছিল জয়ের ছাদে ভিআইপি খাবার মেলে। কত জাতের কবুতর, সবচেয়ে বেশি সাদা পায়রা। প্রত্যেক জাতের জন্য আলাদা আলাদা খোপ। আজ কয়দিনে ভীষণ নোংরা করে ফেলেছে ছাদ ও খোপগুলো। সাদা পায়রাগুলো দেখে অন্তুর চোখে বিভ্রম তৈরি হয়। কবুতর ঝাপসা হয়, সে দেখে বড় ঘরের কবুতরগুলোকে। সাদা ধবধবে পাঞ্জাবি, পাজামা, টুপি পরা নিষ্পাপ কবুতরের ঝাঁক। ঠিক এদের মতোই বহুদিন না খাওয়া, পিপাসায় কাতর। অন্তু ধপ করে বসে পড়ে ছাদের ওপর। অসুস্থ লাগে তার খুব। জয় আমির কি করেছে তাদের সাথে? সে কলঙ্কিত এক নারী। সে এমন এক পাপিষ্ঠর ঘরের স্ত্রী, যার পাপ নিকৃষ্টতাকে হার মানিয়েছে। এই কবুতরগুলোকে ঠিক রোজ দানা খাইয়েছে জয় আমির, পানি পান করানোর জন্য কতগুলো শৌখিন পাত্র ছাদজুড়ে রাখা, কত রকম দামি শস্যের আয়োজন ছিল সাদা পায়রাগুলোর জন্য। অথচ নিষ্পাপ ছোট ছোট মানব সন্তানদের জন্য সামান্য প্রাণভিক্ষা দেবার প্রয়াস ছিল না, যার মধ্যে তার বিধবা স্ত্রী হিসেবে মাহেজাবিন আজ সাদা পায়রাগুলোর সম্মুখে অনেকক্ষণ বসে রইল। নিজেকে ধিক্কার দিল। তার হঠাৎই মনে হল বাংলাদেশের আইন জয় আমিরদেরকে শাস্তি দিতে প্রস্তুত নয়। আচ্ছা, সে কি এই কাজটা করতে পারত না? সে কেন পারেনি ঘুমের মাঝে জয় আমিরের গলাটা কেটে দ্বিখণ্ডিত করে ফেলতে? হামজার পাটোয়ারি তার পাশের ঘরে কতরাত বেঘরে ঘুমিয়েছে। কিসের আদর্শ মাঝখানে এসে দাঁড়িয়েছিল যে আদর্শে নিষ্পাপ শিশুগুলোর প্রাণ বাঁচাতে দুটো রাক্ষস বধ সে করতে পারেনি হাজার সুযোগ পেয়েও? যে দুটো নাগালে ছিল তাদেরকে বধ তো সে করতেই পারত। এমন দুজন খুনিকে হত্যা করে এক জীবন কারাগারে কাটানোর চেয়ে সুখের আর কি হতো? এই ধিকৃত, ধ্বংসপ্রাপ্ত জীবন অসহনীয়। সে কোনো আইনের আইনজীবী হতে চায়? আইন কোথায়? যেখানে আইন নেই, সেখানে আইনজীবীর কিসের? দেশ কোনো দিকে হাঁটছে, কাদের হাত ধরে এগোচ্ছে?
সেই দেশে কিসের আইনজীবী হবে সে? সে কি করে এক ভুল দেশে জন্মে এক ভুল স্বপ্ন লালন করেনি নিজের মাঝে? ছেড়ে দিয়ে পোষা পায়রা জয়ের উড়িয়ে দেবার উপায় নেই। সারাদিন এদিক ওদিক উড়ে এসে দানা খাওয়ার সময় অথবা সন্ধ্যাবেলায় ঠিক ফিরে আসে তারা জয় আমিরের তৈরি নিরে। মাহেজাবিন আবার তাচ্ছিল্যে হাসে। সামান্য পায়রাকে কতটা স্বাধীনতা দিয়ে পালন করেছে লোকটা, অথচ মানুষ তার কাছে এই সুযোগ পায়নি। সে নিজেও বোধহয় পারেনি মানুষগুলোর জন্য কিছু করতে। আজ পায়রাগুলোকে অন্তত মুক্ত করা যাক। এ বাড়িতে ওদেরকে দানাপানি দেবার মতো আর কোনো প্রাণ থাকবে না। সে তাদেরকে তাড়িয়ে দিতে চাইল। তারা মাহেজাবিনকে খুব চেনে। তারা বরং খুশি হয়েছে। বাড়ির লোক এসেছে, কিছু খাবার মিলবে। তারা উড়বে কেন? এটাই তো আবাস তাদের। তারা বাকবাকুম রবে জয় আমিরকে ডাকল কিনা কে জানে। তাদেরকে তাড়ানো গেল না। মাহেজাবিন রুমে এসে গম পেল। সেগুলোর সাথে বাসি পানি তুলে নিয়ে গিয়ে শেষবার সে কবুতরগুলোকে খেতে দিল। ঝেঁপে এলো সবগুলো তার পায়ের কাছে। দুটো সাদা পায়রা তুলে আদর করে মাহেজাবিন। বাকিরা গা ঘেঁষে তাদেরকেও হাতে তুলে আদর দেয়। আহ্লাদে সমস্বরে ডাকে। সন্ধ্যা হয়ে আসছিল। তাকে যেতে হবে। একবার পেছনে ফিরে কবুতরগুলোকে দেখে নেমে এলো সিঁড়ি বেয়ে। এরপর বহুদিন কোনো মালিককে এবং খাবার না পেয়ে ওগুলো গন্তব্যহীন উড়াল দেবে পাটোয়ারি বাড়ি ছেড়ে। তখন এই বাড়ি পুরোপুরি প্রাণমুক্ত হবে। অন্তু নিজের রুমে এলো। নিজের রুম নয়, জয় আমিরের রুম। সে ভাগ পেয়েছিল। সেখানে ঢুকতেই 3 দেয়াল জুড়ে বড় বড় ফ্রেমে টাঙানো ছবি নজরে পড়ে। অন্তু রুমটা দেখে। বিছানাটা পড়ে আছে। জয় আমিরের বালিশটাও। চাদরটা জড়ানো। রুম জুড়ে ভ্যাপসা একটা গন্ধ। জয় আমিরের শরীরের ঘামরক্ত পারফিউমে মেশা বাসি গন্ধের সাথে আরও কিছু গন্ধ মিশে বদ্ধ ঘরটায় অদ্ভুত এক গন্ধ জড়ো হয়েছে। আলমারি ভর্তি প্যান্ট শার্ট, লুঙ্গি, পারফিউম, ঘড়ি। রুমের আসবাব, বাথরুমের সরঞ্জাম, সেখানকার হ্যাঙ্গারে ঝুলছে তার গামছা, দুটো নোংরা তোয়ালে, বাথরুমের শুকনো মেঝেতে পড়ে আছে দুটো ভেজা লুঙ্গি। অন্তুর অস্থির লাগে। সে বসে মেঝের ওপর। মাগরিবের আজান হল তখনই। সে আস্তে আস্তে উঠে গিয়ে ওযু করে। বহুদিনের শুকনো বাথরুম ভিজে ওঠে তাতে। মাহেজাবিন জয় আমিরের ঘরটাতে শেষবার মাগরিবের নামাজ আদায় করে। নামাজ শেষে একাকিত্বের সুযোগে হু হু করে কাঁদে সে। তার সন্তান নেই, বাবা কবরে শায়িত, আজ কতকগুলো দিন আসামিও। জীবন খুব ভারী লাগে তার। সকাল থেকে কিছু খাওয়া নেই, খিদেও নেই। কান্না করার ফলে শরীর ও মন আরও অবসন্ন হয়ে এলো। বেশ কয়েকবার বিভ্রম তৈরি হল। ভারী পা মেলে জয় আমির ঢুকল অসময়ে হুট করে ঘরটায়। বেশিরভাগ সে রুমে আসত তখন অন্তু নামাজে থাকত। আজও এলো। মাহেজাবিন মোনাজাত ছাড়তেই জয় আমির এসে জায়নামাজের পাশে বসে। মাহেজাবিন তাকায় না। তার অস্বস্তি হয়। এত জ্বালাতন করছেন কেন? তুই এসেছিস আরমিন। আমি তো এখানেই আছি। এখানেই? এই ঘরে? জয় আমির বেহায়ার মতন মুচকি হেসে জায়নামাজের ওপর শোয়ে। অন্তুর কেমন অদ্ভুত আগে, গা ছমছম করে যেন। সব কেমন জীবন্ত লাগে। সে তাড়া দেয়, নাপাক আপনি উঠুন জায়নামাজ থেকে। পাক তো তুমিও। তোমার ভেতরে জায়গা পেলাম যে।
পেলেন? স্মৃতিতে পেলাম না। স্মৃতিই তো মানুষের ভেতর ঘরওয়ালি। মাহেজাবিন দীর্ঘশ্বাস ফেলে বলে, ঘৃণিত স্মৃতি। আরে উকিল ম্যাডাম, চলবে। আমি তো ঘেন্নাতেই থাকতে চেয়েছি, ভালোবাসা আমার পোষায় না। আপনার চোখের ঘেন্নায় আজীবন আমার বসবাস হোক, পরের জন্মে আবার সেই ঘেন্নার সাথেই ভার্সিটির মাঠে আমার আপনার দেখা হোক। একবার ধ্বংস করে তৃপ্ত হননি? আবারও সেই অভিশপ্ত সাক্ষাতের সাধি কেন? এর জবাবে অন্তু প্রতিধ্বনির মতো একটি আওয়াজ পায়। আমরা কেবল পুনরায় সাক্ষাতের জন্যই বিদায় নিই। কথাটা বলে কি জয় আমির চোখ মারল? এরপরের মুহূর্তে মাহেজাবিন গা শিউরে ওঠে, বিভ্রম ছোটে। আওয়াজটা কানে বাজে। জয় আমিরের কণ্ঠস্বর। বজ্রধ্বনির মতো তীক্ষ্ণ, গভীর পৌরুষ ধ্বনি, যেন পাথরের ওপর গড়িয়ে চলা কোনো গম্ভীর নদীর হিংসুটে স্রোতের গর্জন। আমরা শুধু আবার দেখা হবার জন্যই বিদায় নিই। কথাটি সে শুনেছে। বিখ্যাত কেউ বলেছিলেন। ইংরেজি পংক্তি, উই ওনলি পার্ট টু মিট অ্যাগেন। যত দ্রুত সম্ভব এখান থেকে বেরোতে হবে। রোজ স্বপ্নে অন্তু প্যানিক অ্যাটাকের শিকার আজকাল। কখনো আব্বু, কখনো ছোট্ট একটি শিশু, কখনো বা জয় আমির, কখনো বা একটি লোহার খাঁচায় অনেকগুলো রক্তাক্ত সাদা পায়রার ঝাঁক। তাকেই ডাকে, ডানা ঝাপটায়, সে তাদেরকে মুক্ত করতে হাত বাড়াতেই স্বপ্ন ভেঙে সে ক্ষুধার্ত দুনিয়ার জেগে ওঠে, যেখানে সে একজন ধনপ্রাপ্ত নারকীয় জীবনের প্রতিনিধি। সেই ওঠে। এই কক্ষের কোনো অপাপী লোকটার ঘ্রাণ আর খেয়ালে জড়ানো তেতো স্মৃতিরা থমকে আছে। মাহেজাবিনকে দেখছে। এত স্মৃতিদের নজরের সামনে মাহেজাবিন অসুস্থবোধ করল। কেমন মানুষের ঘর সে করেছে। তার নারী জীবনের, সংসার জীবনের সাক্ষী এই কক্ষটা। 8 মাসের সংসার। এই কক্ষে একটা জয় আমিরের গল্প আছে, একটা আরমিনের গল্প আছে। দুটো মিলিয়ে 2 বিরোধী পথিকের গল্প আছে। নিজের বইপত্র গুছিয়ে নিয়ে সে আলমারি খোলে আবার। তার ভয় লাগতে লাগল। আবার না জানি লোকটা এসে পাশে দাঁড়ায়। সে অস্থিরবোধ করে। ছবিগুলোতে জয় আমিরের হাস্যোজ্জ্বল দুর্বোধ্য চোখ তাকেই দেখছে। আলমারিতে সেই পায়ে পেশা সিগারেটখানা পায় সে। সিগারেটটা ছোঁয় না অন্তু। ওটা অশুভ। আলমারি আটকানোর সময় একখানা কাগজ পায়। কাগজ দেখেই মাহেজাবিন বোঝে জয় আমিরের হাতে রাখা ওটা, তার জন্যই রাখা কাগজটা মুচড়ে গেছে, এলোমেলো অযত্নে পড়ে আছে তাকের ওপর। কাগজটা খুলে তার হৃদস্পন্দনের দ্রুতি বাড়ে। মুরসালিন মহানের চিঠি। সে সকল গল্পকে দরজার পেছনে বন্দি করে বেরিয়ে আসে রুম থেকে। একটা বিছানা, 3টে দেয়াল, একটি ড্রেসিং টেবিল, কাঠের আলমারি, কয়েকটি ফুলদানি, শার্ট ঝুলানোর হ্যাঙ্গার। কাউচটা গল্পগুলো গিলে চুপ করে শেষবার দেখে মাহেজাবিনকে। মাহেজাবিন জানে না মরিয়ম বেগম কোথায় থাকেন। সে গেল সেই বাড়িতে, যেখানে আনসারি মোল্লা ও রৌফ কায়সারের সঙ্গে সাক্ষাৎ করেছিল তারা। যাবার পথে আত্মরক্ষার জন্য সঙ্গে একটি ছুরি নেয়। রংচটা পুরনো জীর্ণশীর্ণ বাড়িটি বাসেরহাট থেকে কমবেশি 20 মিনিটের পথ, সুইহারি আশ্রম ও দিনাজপুর সরকারি কলেজের মাঝামাঝিতে। হেঁটে গেলে ঘণ্টা দেড়েকের পথ। মাহেজাবিন পৌঁছাল বিকেলের দিকে। আশা রাখল, কাউকে অন্তত পাবে, তার কাছে মরিয়ম বেগমের ঠিকানা জেনে নেবে। তার বুক ধুকপুক করে। দেখা হলে সে কি করে একজন মায়ের কাছে বলবে, আপনার মুরসালিন মহান মুক্তি পেয়েছে, এই পরাধীন দেশ থেকে তার বিপ্লবী আত্মা স্বাধীন আসমানে উড়াল মেরেছে।
আশ্চর্যজনকভাবে একজন নারী বেরিয়ে এলেন সেদিন দরজা খুলে। মলিন কাপড়ের হিজাব, মুখটা আবৃত তার প্রান্তে। অন্তু নিকাবের মুখ খুলে সালাম জানায়, আসসালামু আলাইকুম, চাচি আম্মা। ওয়ালাইকুমুসসালাম। উল্লাসিত হয়ে অন্তুকে জড়িয়ে ধরে কপালে মুখে চুমু খান নারীটি। শরীরে কি সুন্দর মা ঘ্রাণ। অন্তুর অস্থির লাগে। আপনি কি চেনেন আমাকে, চাচি আম্মা? আগে ভেতরে আয়। আয়, আয়। অন্তুকে নিয়ে গিয়ে মলিন এক বিছানায় বসায়। তোর অপেক্ষায় আল্লাহর কাছে রোজ মোনাজাত করি, এতদিন পর আসলি। আমারে চিনিস না, না? আমি কিন্তু তোরে খুব চিনি। কে আমি? কি অদ্ভুত এক হাসি হাসেন নারীটি, জয়ের বউ। মাহেজাবিন আজ লজ্জিত বোধ করে এই পরিচয়ে। তা সামলে শুধায়, আপনি কে? মুরসালিনের খোঁজ আনিস নাই? অন্তুর হৃৎপিণ্ড দ্রিমদ্রিম করে বাড়ি পারতে লাগল। এটা কি মুরসালিন মহানদের বাড়ি? নারীটি কে? চেহারাখানা কি মুমতাহিনার মতো নয়? অন্তু ঢোক গেলে মরিয়ম বেগম পানি আনলেন। কিছু খেজুর ও 2 পিস কেক এনে হাত ধরেন মাহেজাবিনের। খা, মা। নে, মুখে দে। ঘরে আর কিচ্ছু নাই। মাহেজাবিন মায়ের স্নেহ অনুভব করতে লাগল। মুরসালিনটা কোথায় রে এখন? তোর স্বামীর জাহান্নামে এখনো পচতেছে? জয়রে আনলি না? ও কেমন হইছে দেখতে? আমার কথা মনে আছে ওর? মনে থাইকলে আমার গর্ভের ধনগুলারে এমনে কোরবানি করত না। মনে নাই ওর? ছোটবেলার কথা তো। সেই কবেকার কথা। ওরে আর মুরসালিন ও মুস্তাকিনরে এক দস্তরখানে বসায়া 2টা ডিম 3 জনরে ভাগ করে দিছি। জয় এতিম তো। ওরে একটা গোটা ডিম দিতে বলে যাইতো তোর চাচায়ে। নয়তো আল্লাহ নারাজ হয়। মুরসালিন আমার খুব খিটখিটে। কথা হইছে কোনো দিন ওর সাথে? ও আমার সাথে ঝামেলা করত। আম্মা ওই জয়রে আপনি বেশি ভালোবাসেন, আমার আর ভাইয়ের চাইতেও? মরিয়ম বেগম হিজাবের এক প্রান্তে চোখ মুছে হাসেন। জয় আসলে ওরে আমি খালি জিগাইতাম, ওর কি মনে পড়ে না কিছুই? আমার কথা মনে পড়লে আমার ছেলে 2টারে কম ব্যথা দিত। ওরে আনিস তো মা, এরপরের দিন। আমি তো চিনি না বাড়ি। কতবর হইছে, বিশাল ব্যাটা ছেলে হইছে না রে? তখন ছিল না। ওর খালি জ্বর আসত। জ্বর আসলে পালায় মাদ্রাসা থেকে আমার কাছে আসত লুকাইতে। দেখি নাই কতদিন। যাইতে চাইছি কতদিন। চিনলে কবে যাইতাম। হামজা আমারে চিনে না। জয় কি ভুলছে? মুরসালিন আমারে বাড়ি থেকে বাইর হইতে নিষেধ কইরে গেছে। জাহিলটা আর ফিরে নাই। আমি চিনি না বলে যাইতে পারি না জয়ের কাছে। এখন কত কাছে থাকি। মুরসালিন বলছে, এই বাড়িটা খুব দূরে না। এখন আসছিস, জয় জানে? মাহেজাবিন আস্তে করে বলে, জানে না। না জানায় কেন আসছিস? জানলে যদি খারাপ হয়? কোথায় সে? মাহেজাবিন গভীর মনোযোগে এক কোমল, মমতাময়ী পৌরা নারীকে দেখতে দেখতে বলে, নেই সে। বোঝেন না মরিয়ম, নাই? নাই কি? মাহেজাবিনের গলাটা কাঁপে। আপনি আমায় 2জন মৃত মানুষের ব্যাপারে অনেক কথা শুনিয়ে দিলেন, চাচি আম্মা। মরিয়ম বিশ্বাস করেন না। 2জন মৃত মানুষ? কারা মৃত? উনার হাতে এখনো এটো লেগে আছে জয়, মুরসালিন ও মুস্তাকিনের ভাত মেখে দেয়া এটো হাত। এরপর জয় হারিয়ে গেল। তবু 3 জনের হাত মাখতে হয়েছে। মুমতাহিনা, মুরসালিন, মুস্তাকিন।
মরিয়ম সহ্য করতে পারেন না, বিশ্বাস করার পদ্ধতি জানা তার নেই। তার হাতে ভাত খাওয়া 4 জন একে একে ফুরিয়ে গেছে। তার হাত ও তিনি তো এখনো অক্ষত। এটা নিয়তির কেমন খেলা? মুরসালিন তো এই কথা দিয়ে যায়নি। এবার আর ক্ষমা নেই শয়তান ছেলের। সে বলে গেছে ফিরে আসবে, কারণ উনার আর কেউ নেই। আল্লাহ এতটা নিষ্ঠুর হবেন কেন তার ওপর? কি আশ্চর্য কথা! মরিয়ম বেগম তো দুশ্চিন্তাই করেন না, কারণ তিনি জানেন জয়ের কাছে বন্দী মুরসালিন। জয় কি মুরসালিনকেও মারবে? উনার ধারণা মারবে না, কারণ তিনি যে বোকা এটা তিনি জানেন না। জয় তার স্বামী ও বড় সন্তানকে নিজ হাতে মেরেছে, মেয়েটা জয়ের দোসরদের হাতে ইজ্জত হারিয়ে প্রাণ দিয়েছে, তবু সরলা নারী জয়ের ওপর ভরসা রেখে আজও বিশ্বাস করতে চান না মুরসালিনকেও ছাড়া হয়নি তার বুকে ফেরার জন্য। মাহেজাবিন চিঠিটা দেয়। মরিয়ম অল্প শিক্ষিতা, মুরসালিনের চিঠি পড়তে পারবেন। মুরসালিনকে বাংলা লেখা তিনিই তো শিখিয়েছেন। আজ কত বড় নিমক হারাম হলে মুরসালিন সেই বাংলায় উনার কাছে শেষ চিঠি ছেড়ে যায়। এমন ছেলেদের না জন্ম দেয়া উচিত। তিনি বোকা নারী, তাই 3টে সন্তানকে পরপর 9 মাস করে গর্ভে ধরে পথে ছেড়ে দিয়েছেন দুনিয়ার ক্ষুধা মেটাতে। তিনি অবিশ্বাসের সাথে চিঠিটা খোলেন। এক অবাধ্য ছেলের এলোমেলো হাতের লেখা। আমার প্রাণপ্রিয় আম্মা, আপনার মুরসালিন বেঁচে থাকবে আম্মা। মুরসালিনদের মৃত্যু নেই। আপনি শুধু লাখোদের মাঝে খুঁজে নিতে পারলেই কত শত মুরসালিনকে পাবেন। আমি বেঁচে রইলাম। আজ আর কিছু লিখব না। আজ শুধু ভাবব, মৃত্যু কি শেষ না শুরু? এই শহরে মৃত্যু কি আসক্তি নাকি অনীহা? মরিয়ম কাঁদলেন না। চিঠিটাতে একটু পরপর চুমু খেলেন, অল্প হেসে চিঠিখানা বুকের সাথে বাহুডোরে চেপে ধরে আকাশের দিকে মুখ তুলে চেয়ে থাকলেন। যেমনটা শিশু জন্মালে নতুন মায়েরা শিশুকে কোলে তুলে করে ওমন। মাহেজাবিনের সহ্য হয় না। তার চোখ দিয়ে ঝুপঝুপ করে পানি ঝরে পড়ে। মুখটা শক্ত, অথচ থুতনিটা তার থরথর করে কাঁপে, বুকের উঠানামা অস্বাভাবিক বাড়ে। একটি মুরসালিন মহানের চিত্র চোখের সামনে ভেসে ওঠে। ব্যথায় হেসে ওঠা দৃঢ়প্রত্যয়ী এক সিংহপুরুষ। কানে বাজে মুরসালিনের খালি গলায় গেয়ে ওঠা বজ্রের মতো ধ্বনি। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে। সেই দিন আর নয় বেশি দূরে, কিছু পথ গেলেই মিলবে। কোনো একদিন এদেশের আকাশে। আছরের নামাজ মাহেজাবিন মরিয়মের সাথে আদায় করলেন। মরিয়ম কাঁদলেন না। পাথরের মতো তার সহনশীলতা যেন অস্বাভাবিক নয়। যে নারী যৌবন থাকতে বিধবা হয়েছেন 3 সন্তান নিয়ে, এরপর 3 জনের মৃত্যুর খবর তিনি পেয়েছেন জীবন্ত কানে, তার ভেতরে কতটা দৃশ্যমান উন্মাদনা অবশিষ্ট থাকতে আছে? তার বেঁচে থাকাই বাহুল্য আজ। তার সিজদাগুলো লম্বা হল। কে জানে রবের কাছে কি বা কি সন্ধি করলেন। মাহেজাবিন লজ্জায় মাথা তুলতে পারে না। সে আজ একটি মায়ের সামনে বসে আছে, এক নিকৃষ্ট পাপীর স্ত্রী হিসেবে, যে সেই মায়ের 3টি সন্তান ও স্বামীর প্রত্যক্ষ ও পরোক্ষ হত্যাকারী। তার আজ মনে হল এই গ্লানি ও লাঞ্ছনা সেদিন জয় আমিরের নাটকীয় আয়োজনে নষ্টা প্রমাণিত হবার চেয়ে বেশি। কেননা সেদিন মন অন্তত জানত সে নষ্টা নয়। আজ মনটাই আগে জানে সে পাপীর স্ত্রী। আব্বু বলতো, অন্তরে আমরা যখন সিজদা দিই, সিজদার স্থানটা তখন আর জমিন থাকে না, ওটা আল্লাহর পাক কদম হয়ে যায়।
আমরা তখন ভক্তিভরে কপালটা ঠেকাই মহান রবের পায়ের ওপর। মাহেজাবিন তাই সিজদায় রবের পায়ে মাথা ঠেকিয়ে এক জীবনের এই লাঞ্ছনা থেকে মুক্তি ও ক্ষমা চায়। ডুকরে কাঁদে পাগলের মতো, থরথর করে কাঁপে তার সিজদারত শরীর। মরিয়ম তাকে সামলান, উষ্ণ বুকের সাথে জড়িয়ে ধরে বলেন, আমার মুমতাহিনা আজ কতদিন পর নামাজ পড়ল আমার সাথে বসে। মাহেজাবিন কৃতজ্ঞতায় আপ্লুত হয় মরিয়মের কাছে একটি মুমতাহিনা হতে পেরে। মুমতাহিনা হতে ভাগ্য লাগে। সে ঠিক করে ফেলে মার্জিয়ার মেয়ে হলে আজ এই মুহূর্তে তার নাম হল মুমতাহিনা। মাহেজাবিন আজীবন এই নামে ডাকবে অন্তিকের মেয়েকে, প্রতিবার মুমতাহিনা জেগে উঠবে তার ডাকে। মাহেজাবিন ফজলে রাব্বিকে পেল, যে মরিয়ম বেগমের দেখাশোনা করে। দাওরাহ বিভাগের ছাত্র ছিল। মাদ্রাসা বন্ধ হবার পর মুরসালিন ভাইয়ের মায়ের সেবায় রয়ে গেছে। এটা তার কাছে ইবাদতের মতো। মাহেজাবিন মরিয়মের দুটো হাত জড়িয়ে ধরে অনুরোধ করে ওঠে, আপনি আমার সাথে যাবেন চাচি আম্মা। এখানে আর কে রইল আপনার? আমার আম্মু আছে আপনার মতো। স্বামী সন্তান আল্লাহ নিয়ে গেছেন, তার শুধু একটা অন্তু আছে। সেই অন্তু আপনারও হতে চাইলে আপত্তি হবে খুব? মরিয়ম এবার কাঁদলেন, যাতে তুইও ধোঁকা দিতে পারিস আমারে, যেমনই ওই তিনটায় দিছে। মরিয়ম রাজি হন না, তার কাছে ওসব চিঠির মূল্য নেই। মুরসালিন তাকে এখানে অপেক্ষা করতে বলে গেছিল, তিনি করবেন। ফিরবে কিনা সেটা মুরসালিন জানে। তিনি দেখতে চান মুরসালিন কতবড় অবাধ্য হয়েছে। মাহেজাবিন ব্যর্থ হয়। এক মায়ের জেদ ও মায়ার কাছে হার মানতে হয় সেদিন। তার একটা শখ ছিল এক নজর মুস্তাকিন মহানের ফটো দেখার। মুস্তাকিনের ছদ্মবেশে পরা গাজগরের কাছে প্রতারিত হয়ে সে জীবনে সর্বপ্রথম পরপুরুষের ছোঁয়ায় নাপাক হয়েছে। তার দেখতে মনে চায় এমন মায়ের গর্ভে জন্মানো আসল মুস্তাকিন কেমন ছিল। সে সেই স্থলে থাকলে নিশ্চয়ই নিজের সবটুকু দিয়ে অন্তুকে রক্ষা করত সেদিন। তারপর মাহেজাবিন কবিরের সাথে কুষ্টিয়া গেছিল দুদিন পর। একটা পার্টি দেখে ফেলেছে কবির। জমিটুকু বিক্রি হয়ে যাবে আশা করা যায়। মাহেজাবিন তুলি ও কোয়েলকে সাথে নিল। রিমি ও হামজা তখনও হাসপাতালে। পুলিশ পাহারায় হামজার চিকিৎসা চলছে তখন। নির্দিষ্ট মাত্রার সুস্থতা না এলে তাকে আদালতে হাজির করা যাবে না। মৃত্যুদণ্ডের সাজা দেবার ক্ষেত্রেও সীমাবদ্ধতা দাঁড়িয়ে যাবে। মাহেজাবিন কবির, তুলি ও কোয়েলকে নিয়ে কুষ্টিয়া পৌঁছানোর পর মাহেজাবিন অন্তিকের মেয়েকে পায়। এবারের ঈদুল ফিতরের চাঁদরাত্রির শেষভাগে মার্জিয়ার নারী ছিঁড়ে এতিম কন্যা দুনিয়ায় এসেছে, যখন জয় আমির দুনিয়ার মায়ার সুতো ছিঁড়ে দুনিয়া থেকে পালিয়েছে। মার্জিয়া মাহেজাবিনকে জড়িয়ে ধরে কেঁদে ভাসায়, যেন তার কত যুগের প্রতীক্ষা পুরো করে মাহেজাবিন তার চৌকাঠে পদার্পণ করেছে। মাহেজাবিন তখন আবারও উপলব্ধি করে তার ধ্বংসপ্রাপ্ত জীবনটা কতগুলো জীবনের ভরসাস্থল। এখন তার নিজের জন্য নয়, বাঁচতে হবে অনেকগুলো বাঁচতে চাওয়া প্রাণের জন্য। সে বুঝতে পারে না কবে হয়ে উঠেছে সে এমন ভরসার কেন্দ্র। সে চাইছিল মরে যেতে, চাইছিল কারাবরণ করতে, অথচ কতগুলো মুখ তার দিকে মুখ তুলে চেয়ে। মার্জিয়ার চোখের ভরসা মাহেজাবিনকে বাঁচতে শেখাল। রাবেয়ার হাসিমুখের ডুকরে কেঁদে ওঠা তাকে শক্ত হয়ে দাঁড়াতে বলল। সদ্য জন্মানো এক অভাগী শিশু প্রথমবার কোলে চড়ে তার আঙুলটা মুঠপাকানো হাতে চেপে ধরে রইল। মাহেজাবিনকে বলল, বেঁচে থাকতে। বলল, তার প্রতিশ্রুতি আদায় করতে, ফুপু কম বাপ হয়ে পালন করতে। জমটুকু 4 লাখের বেশিতে বিক্রি করা গেল না। একে তো পেছনের জায়গা,
তার ওপর কস্তুরীর খাল। আমজাদ সাহেবের পরিত্যক্ত বাড়িটা হয়ে উঠল একটি অসহায় নারী শিশুদের আশ্রম, যেটার দেখভালের দায় মাহেজাবিন আরমিন অন্তর, তুলি, কোয়েল, রাবেয়া, মার্জিয়ার মেয়ে, কবির মাহেজাবিনের সহকারী। তার ছেলেরা সেখানকার পাহারাদার। হামজার আদালতের তারিখ পেছাল, কয়েক মাস অবধি পিছিয়ে গেল। পুলিশ হেফাজতে তার যথাসম্ভব চিকিৎসার চেষ্টা চলতে লাগল, যা ব্যর্থ। হামজাকে ট্রমা থেকে বের করা অসম্ভব, যা তার স্নায়ুকে প্রতিক্ষণে পুরোপুরি মৃত করে তুলছিল। তার মস্তিষ্ক অবজার্ভ করার পর নিউরোলজিস্ট ও সাইকিয়াট্রিস্টদের সম্মিলিত বোর্ড বসতে লাগল। উপরমহল থেকে টুকটাক গোপন প্রচেষ্টাও চলতে লাগল তাকে বিদেশ পাঠানোর ব্যবস্থায়। হাজার হোক সে একজন সম্ভাবনাময় নেতাকর্মী ছিল। তার সুস্থতা সবার কাম্য। সেই সময়টাতে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা কিছুটা কমে এসেছে। 2015 খ্রিস্টাব্দের অক্টোবরের 12 তারিখ বিকেলের দিকে মাহেজাবিনের দরজায় দোলন সাহেব এলেন, সঙ্গে একখানা মাঝারি ফাইল। দোলন সাহেব সোফায় বসে চারপাশটা দেখতে দেখতে মাহেজাবিনের হাতে ধরিয়ে দিলেন ফাইলটা। ভেতরে দুটো কাগজ, দুটোই হাতে লেখা। প্রথমটা খুলে সমাজবিজ্ঞানের ছাত্রী ও আইনজীবী হবার স্বপ্ন দেখা মাহেজাবিনের মনে হল এটা কোনো হাতে লেখা উইলপত্র, হোলোগ্রাফিক উইল। নিচে জয় আমিরের হস্তস্বাক্ষর। তারিখ 23 এপ্রিল 2015 খ্রিস্টাব্দ। চলবে।